Thank you and welcome all again to my class. আমরা গুণোত্তর প্রগতি নিয়ে আলোচনা করছিলাম। আজকেও আমরা সৌরেন্দ্রনাথ দে বইয়ের মানে এসএন দে বইয়ের যে 4 মানের অঙ্কগুলি আমরা 10 পর্যন্ত কমপ্লিট করেছি। 11 এবং 12 অত্যন্ত সহজ রয়েছে, তোমরা বাড়িতেই পারবে আশা করি। তো 13 নম্বর অঙ্ক থেকে অঙ্কগুলি করা শুরু করছি। প্রথমে 13 নম্বর অঙ্ক কি রয়েছে? এক ব্যক্তি বিনা সুদে 19,682 টাকা ধার করল এবং তা 9টি মাসিক কিস্তিতে শোধ করতে রাজি হলো, যেন প্রত্যেক কিস্তির পরিমাণ আগের কিস্তির 3 গুণ হয়। দ্বিতীয়টি থেকে শুরু, কারণ প্রথম কিস্তির আগে কোনো কিস্তি নেই, তাই দ্বিতীয় কিস্তি থেকে শুরু। প্রত্যেকটা কিস্তি আগের কিস্তির 3 গুণ, মানে প্রথম কিস্তি যত হবে তার পরের কিস্তি 3 গুণ বেড়ে যাবে, তার পরের কিস্তি দ্বিতীয় কিস্তির 3 গুণ, তার পরের কিস্তি তৃতীয় কিস্তির 3 গুণ, অর্থাৎ 3 গুণ করে করে কিস্তির পরিমাণ নির্ধারণ হবে পরের কিস্তিগুলিতে। সহজ ভাষায় গুণোত্তর প্রগতিতে রয়েছে, যার সাধারণ অনুপাতের মান হচ্ছে 3, তাই 3 গুণ হয় কথাটি লেখা আছে। তো 7টি কিস্তি দেওয়ার পর সে বাকি টাকা একসঙ্গে শোধ করতে চাইলে তাকে এখন কত টাকা দিতে হবে? প্রথম কিস্তির মান কত দেওয়া নেই, কিন্তু এটুকু দেওয়া আছে 9 কিস্তিতে মোট টাকা হবে 19,682 টাকা। যেটা ধার নিয়েছিল সেটাই শোধ দিবে, যেহেতু কোনো সুদ নেই। তো ধরে নেব আমরা প্রথম পদ, গুণোত্তর প্রগতির প্রথম পদ মানে প্রথম কিস্তি এ টাকা। প্রথম কিস্তি বলা যায় বা প্রথম পদ বলা যায়। অর্থাৎ এটাই হচ্ছে প্রথম কিস্তি। এবার সাধারণ অনুপাত অঙ্ক বলছে, সাধারণ অনুপাত আর ইকুয়াল টু কত? 3। যেহেতু প্রত্যেকটা কিস্তির টাকার পরিমাণ আগের কিস্তির মানে পূর্ব কিস্তির 3 গুণ করে করে কিস্তিগুলি পরবর্তী কিস্তিগুলি নির্ধারিত হবে, অর্থাৎ সাধারণ অনুপাত হচ্ছে 3। তাই 9টি কিস্তিতে মোট টাকা শোধ করবে। তাহলে যে গুণোত্তর প্রগতির প্রথম পদ এ, সাধারণ অনুপাত আর, সেই প্রগতির 9টি পদের সমষ্টি কত? আমরা জানি সূত্র, তাই লিখব প্রশ্নানুসারে 9টি কিস্তিতে এই পরিমাণ টাকা হবে অঙ্ক বলছে, তাই 9টি কিস্তির সমষ্টি কত? 9টি পদের সমষ্টি কত? সূত্র কি? এ আর টু দি পাওয়ার n-1 ডিভাইডেড বাই r-1 ইজ ইকুয়াল টু 19,682। আর এর মান 3 ধরেছি, n এর মান 9 হবে, তাই r এর মান 3, n এর মান 9, পরের লাইনে বসালেও একই ব্যাপার। এর মান অজানা, r এর মান 3, 3 টু দি পাওয়ার 9 মাইনাস 1 ডিভাইডেড বাই 3 মাইনাস 1 ইকুয়ালস টু 1968 3 টু দি পাওয়ার 9 যদি করা হয় 3 টু দি পাওয়ার 3 ইন্টু 3 টু দি পাওয়ার 3 ইন্টু 3 টু দি পাওয়ার 3, 27 গুণন 27 গুণন 27 গুণ করলে এখানে একটা চমৎকার বিষয় হয় 19,683 করে দেখবে তোমরা, -1 ডিভাইড বাই 2 ইজ ইকুয়াল টু 19,682। অর্থাৎ এখানকার মানটা ইকুয়াল হবে, যাতে সহজ হয়ে যায় অঙ্কটা।
19,682 ডিভাইডেড বাই 19,682 ইন্টু এই টুটাও করে যাবে, বা এ ইজুক্যাল টু 2। অর্থাৎ প্রথম কিস্তিতে মাত্র 2 টাকা দিবে, তারপরে কিস্তিতে 3 গুণ মানে 6 টাকা, তারপরে কিস্তিতে 6-এর 3 গুণ মানে 18 টাকা, তারপরে কিস্তিতে 18-এর 3 গুণ কত, 18 3 54 টাকা, এইভাবে চলতে থাকবে। তো এই শর্ত ছিল, কিন্তু ভদ্রলোক কী করেছে, 7টি কিস্তি দেবার পর বাকি টাকা একসঙ্গে দেবে। তো মোট টাকা ছিল এটা, এই হিসাবে যদি 7টি কিস্তি দেয় তাহলে 7টি কিস্তির মোট পরিমাণ কত। অতএব 7টি কিস্তির যোগফল কত। আবার সূত্র বসাবো, এর মান এখন পেয়ে গেছি 2, 8 টু দি পাওয়ার 7, আর এর মান 3, তাহলে 3 টু দি পাওয়ার 7 মাইনাস 1 ডিভাইডেড বাই 3 মাইনাস 1, এত টাকা। এটা হিসাব করলে নিচে 2 2 2 কাটবে, 3 টু দি পাওয়ার 7 মাইনাস 1, 3 টু দি পাওয়ার 7 মাইনাস 1 মানে কত, 3 টু দি পাওয়ার 3 মানে 27, আবার 3 টু দি পাওয়ার 3 মানে 27, আর একটা 3 থাকলে ওটা পরে হিসাব করছি। 7 7 49, 9 হাতে 4, কোনাকুনি গুণ, 7 2 14, 7 2 14, কোনাকুনি গুণ করে যোগ করলে হয় 28, আর 4 32 2, হাতে থাকলো 3, এবার 2 2 4, 4 আর 3 7, 729, তাকে 3 দিয়ে গুণ করতে হবে। 3 9 27, 3 2 6, 3 7 21, 2187। তাহলে এটা হচ্ছে 2187 থেকে 1 বিয়োগ এত টাকা সমান 2186 টাকা। তাহলে 7টা কিস্তিতে মোট এত টাকা হচ্ছে। তাহলে বাকি টাকা কত যেটা একসঙ্গে দিবে, বাকি টাকা সমান মোট ছিল 19,682 মাইনাস 2186, কত হয় বিয়োগ করলে 6 কত দিলে 12, 6 হাতে 1 আর 8 9, কত দিলে 18, 9 হাতে 1 আর 1 2, 2 কত দিলে 6 4, 2 কত দিলে 9 7, আর 1 17,496 টাকা। তাহলে বাকি টাকা এটা 7 নাম্বার কিস্তির পরে এত টাকা একসঙ্গে দিলে তবেই তার ধার শোধ হবে। নেক্সট অত্যন্ত সহজ একটি অঙ্ক, 14 নম্বর। দুটি ধনাত্মক সংখ্যার সমান্তরীয় মধ্যক 15 এবং এই সংখ্যা দুটির গুণোত্তরীয় মধ্যক 12, তাহলে সংখ্যা দুটি নির্ণয় করো। দুটি ধনাত্মক সংখ্যা রয়েছে যাদের সমান্তরীয় মধ্যক 15, গুণোত্তরীয় মধ্যক 12, তাহলে সংখ্যা দুটি কত। তো সংখ্যা দুটি আমরা এ এবং বি ধরে নেব। ধনাত্মক বলেছে, ধরি ধনাত্মক সংখ্যা দুটি এ এবং বি। অতএব প্রশ্ন অনুসারে প্রশ্ন কি বলেছে, এই সংখ্যা দুটির সমান্তরীয় মধ্যক 15। সমান্তরীয় মধ্যক 15 মানে কি, এ আর বি এর সমান্তরীয় মধ্যক হয় a প্লাস বি বাই 2। এ এবং বি এর সমান্তরীয় মধ্যক কত, গড় মান a প্লাস বি বাই 2। তাহলে a প্লাস বি বাই 2 এটা হচ্ছে সমান্তরীয় মধ্যক, এর মানটা প্রশ্নে কি বলে দিয়েছে 15। তাহলে a প্লাস বি বাই 2 ইজ ইকুয়াল টু 15। তাহলে এখান থেকে পাচ্ছি
এ প্লাস বি ইকুয়ালস টু কত 30 বজ্রগুণন করে। এবং আরেকটা কি বলেছে, গুণোত্তরীয় মধ্যক 12। গুণোত্তরীয় মধ্যক 12 মানে গুণোত্তরীয় মধ্যক এ বির গুণোত্তরীয় মধ্যক কত প্লাস মাইনাস রুট এ বি, এটা হচ্ছে গুণোত্তরীয় মধ্যক, ইকুয়ালস টু 12 বলেছে। এখানে প্লাস বলেছে, এতে প্লাসটা নিলেই চলে। তাহলে রুট আন্ডার রুট এ বি ইজুকাল টু 12। তাহলে এখান থেকে কী পাচ্ছি, এ বি ইজুকাল টু 12 স্কোয়ার মানে 144, তাই তো একবারে করে দিলাম। এবার কি বার করতে বলেছে, এ এবং বি এর মানটা আমাদের বার করতে হবে। তো এ প্লাস বি সমান 30 আর এ বি সমান 144। এবার ক্লাস 10-এর অঙ্ক হয়ে গেল, তাই তো। তাহলে কী করবো আমরা, এ মাইনাস বি এর মান বার করার চেষ্টা করব। তাহলে এটাকে যদি দুই দিকে স্কোয়ার করি তাহলে কি পাই, এ মাইনাস বি স্কোয়ার প্লাস 4ab ইজুকাল টু 30-এর স্কোয়ার মানে 900। এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab 4 ইন্টু 144 इक्वल टू 900 और a माइनस बी स्क्वायर इक्वल टू 900 বিয়োগ 144 আর 4 এর গুণ করে ওপারে গিয়ে বিয়োগ হলো 4 4 16 4 4 16 একে 17 7 হাতে 1 4 একে 4 একে 5 और a माइनस बी ইজুকাল টু এটা হিসাব করলে কত হয় 6 করে দিলে 10 4 হাতে 1 সাথে 8 করে দিলে 10 2 হাতে 1 5 6 6 করে দিলে 9 3 324। তাহলে a মাইনাস বি কত, और a মাইনাস বি ইজুকাল টু প্লাস মাইনাস আন্ডার রুট 324। 324 এর বর্গমূল কত হয় 18। তাহলে a মাইনাস বি ইজুকাল টু প্লাস মাইনাস 18। কি বার করতে হবে, এ এবং বি। অতএব এ মাইনাস বি ইজুকাল টু প্লাস 18 ধরে। তাহলে এ মাইনাস বি যদি প্লাস 18 ধরি, প্রথমে এ প্লাস বি কত ছিল, এ প্লাস বি ছিল 30, এখানে একটা লাইন টপকে গেছি। এ প্লাস বি কত ছিল 30 ছিল, তাহলে এ প্লাস বি ছিল 30 মানে প্লাস 30। এটাকে যোগ করলে বি আর বি কেটে যায়, 2a সমান 30 और a সমান 30 কি করে হয় বাবা, 18 আর 30 48। a সমান হচ্ছে 24, a সমান 24। তো a প্লাস বি সমান 30 আর a সমান 24, অতএব b সমান 30 মাইনাস 24 ইজুকাল টু 6। তাহলে যখন প্লাস চিহ্ন ধরছি এ আসছে 24, বি আসছে 6। এ প্লাস বির মান 30 এখান থেকে পেয়ে গেছিলাম, আর এ মাইনাস বি এখান থেকে উদ্ধার করলাম প্লাস বা মাইনাস 18। প্লাস 18 ধরলাম প্রথমে, দুটোকে হিসাব করলে এ ইজুকাল টু 24, বি ইজুকাল টু 6। অথবা এ মাইনাস বি ইজুকাল টু মাইনাস 18 যদি ধরি, তাহলে এ প্লাস বি সমান ছিল 30, তাহলে 2a সমান হচ্ছে 12, তাই তো। 30 থেকে 18 গেলে 12 থাকে, और a ইজুকাল টু 6, অতএব b ইজুকাল টু 30 থেকে 6 বিয়োগ a প্লাস বি 30, a প্লাস বি 30, a আসলো 6, তাহলে b কত 24, 30 মাইনাস 6 সমান 24। তো a মাইনাস বি এর উত্তর হচ্ছে প্লাস মাইনাস 18। প্লাস 18 যদি ধরি a 24, বি 6 আসে, আর মাইনাস 18 যদি ধরি তাহলে a 6, বি 24 আছে। তার মানে একটা সংখ্যা 6, অপর সংখ্যা 24, একটি সংখ্যা 6, অপর সংখ্যা হচ্ছে 24। এটাকে ধরলে 24 আর 6
মাইনাস ধরলে 6 আর 24, মানে দুটি সংখ্যা, একটা 6 একটা 24, আগে এবং পরে, দ্যাট ডাজ নট ম্যাটার। তাহলে 6 এবং 24 হচ্ছে অ্যান্সার। নেক্সট 15 নম্বরটি, যদি এ বি সি গুণোত্তর শ্রেণীভুক্ত হয় এবং এক্স কমা ওয়াই যথাক্রমে এ ও বি এবং বি ও সি এর সমান্তরীয় মধ্যক হয়, মানে এক্সটা এ বি এর সমান্তরীয় মধ্যক আর ওয়াই যেটা সেটা বি এবং সি এর সমান্তরীয় মধ্যক, তাহলে প্রমাণ করো। দুটি প্রমাণ দিয়েছে। এক নম্বরে আছে এ ডিভাইডেড বাই এক্স প্লাস সি ডিভাইডেড বাই ওয়াই ইকুয়ালস টু 2। তো এক নম্বরটি আগে করি আমরা। এ বি সি গুণোত্তর শ্রেণীভুক্ত রয়েছে। গুণোত্তর শ্রেণীভুক্ত যদি হয় তাহলে কি লিখতে পারি? বি স্কোয়ার ইজুক্যাল টু এসি, তা লিখতে পারি তো। কারণ গুণোত্তর শ্রেণীতে থাকলে, গুণোত্তর প্রগতিভুক্ত হলে বি ডিভাইডেড বাই এ ইকুয়ালস টু সি ডিভাইডেড বাই বি, বি বাই এ ইজুক্যাল টু সি বাই বি। যে কোনো পদের সঙ্গে পূর্বের পদের ঠিক পূর্ববর্তী পদের অনুপাত সর্বদাই স্থির। তো বি বাই এ ইজুক্যাল টু সি বাই বি, বর্জন করলে বি স্কোয়ার ইজুক্যাল টু এসি, বা বি ইজুক্যাল টু প্লাস মাইনাস আন্ডার রুট এসি। তো এটা গুণোত্তর শ্রেণীর জন্য এটা পেলাম। আর কি বলেছে? এক্স এবং ওয়াই এ ও বি এবং বি ও সি এর সমান্তরীয় মধ্যক। এ ও বি এর সমান্তরীয় মধ্যক এক্স, অতএব এক্স ইজুক্যাল টু এ প্লাস বি বাই 2। আবার বিও সি এর সমান্তরীয় মধ্যক হচ্ছে ওয়াই, অতএব ওয়াই ইজুক্যাল টু বি প্লাস সি বাই 2। এটুকু আমরা পাচ্ছি। এ বি সি গুণোত্তর শ্রেণীভুক্ত, তাই এটা পেলাম। আর এক্স এ বির সমান্তরীয় মধ্যক, তাই এটা পেলাম। বি সির সমান্তরীয় মধ্যক হচ্ছে ওয়াই, তাই ওয়াই ইজুক্যাল টু বি প্লাস সি বাই 2। এবার আমরা এক নম্বরের বাম পক্ষ লিখব। অতএব বাম পক্ষ বা লেফট হ্যান্ড সাইড কি আছে? এ আপন এক্স প্লাস সি আপন ওয়াই, এটার মান 2 আসছে কিনা, ডান পক্ষ আসছে কিনা। তাহলে এ এক্সের মান বসাবো, এ প্লাস বি ডিভাইডেড বাই 2, নিচে 2টা উপরে চলে গেল। ওয়াই বি প্লাস সি বাই 2, বি প্লাস সি বাই 2, নিচে 2টা উপরে চলে গেল 2c। এবার এটাকে যদি আমরা এ প্লাস বি আর বি প্লাস সি লসাগু করে হিসাব করি, 2 কমন নিয়ে নিলাম ওখান থেকে, তাহলে কি হবে? এ ইন্টু বি প্লাস সি আর সি ইন্টু এ প্লাস বি, তাই তো। উপর থেকে দুই জায়গা থেকে, এখান থেকে 2 এখান থেকে 2 কমন নিয়ে নিলাম। তারপরে আমরা সরল করছি। এ প্লাস বি ইন্টু বি প্লাস সি হচ্ছে লসাগু, এর সঙ্গে বি প্লাস সি গুণ, সি এর সঙ্গে এ প্লাস বি গুণ। তাহলে কি আসছে এখান থেকে? এ প্লাস বি ইন্টু বি প্লাস সি, উপরে 2 আছে, এদিকে এ বি প্লাস এসি প্লাস এসি প্লাস বিসি। এটা হলো। এবার একটা এসিকে আমি বি স্কোয়ার দিয়ে কনভার্ট করব। এই এসিটাকে বি স্কোয়ার দিয়ে কনভার্ট করছি, তারপর এখান থেকে এখানে চলে আসলাম 2।
এদিক এখানে এ বি প্লাস বি স্কোয়ার, এসির পরিবর্তে যেহেতু এসি ইজুকাল টু বি স্কোয়ার, তাই একটা এসিকে বি স্কোয়ারে কনভার্ট করলাম, বাকিগুলো যা ছিল তাই। এসি প্লাস বিসি, আর নিচে এ প্লাস বি ইন্টু বি প্লাস সি। প্রকৃত কথায় এই গুণটাই করা হয়নি, এই গুণটা না করলেও হবে, মানে কমন নেওয়া আছে, কমন নেওয়া থাকলেও চলবে, শুধু এইটাকে পাল্টাতে হবে। যাই হোক, এভাবে করলেও অসুবিধা নেই। টু, এখানে এ বি প্লাস বি স্কোয়ার থেকে কমন যাচ্ছে বি, তাহলে এ প্লাস বি হলো। এই দুটো থেকে সি কমন নিলাম, তাই এখানে সি কমন ছিলই, গুণটা না করলেও চলতো, কিন্তু কে জানতো, তাই নর্মালভাবেই করা হলো। তাহলে একটা এসিকে বি স্কোয়ারে কনভার্ট করেছি, তারপরে বি কমন নিয়েছি। এবার কি দেখতে পাচ্ছি, এই ব্র্যাকেটের মধ্যেও এ প্লাস বি, এই ব্র্যাকেটের মধ্যেও এ প্লাস বি, তাহলে আবার এ প্লাস বি কমন নেব। তাহলে টু, এ প্লাস বি কমন নিলাম, তাহলে এখান থেকে বি, ওখান থেকে সি থাকলো, নিচেও এ প্লাস বি আর বি প্লাস সি। এবার ঘ্যাচাং বাবু, বি প্লাস সি নিচের, বি প্লাস সি উপরে কেটে গেল, নিচের এ প্লাস বি উপরে এ প্লাস বি কেটে গেল, দ্যাট মিনস অনলি টু এক্সিস্ট। তার মানে আর ডান পক্ষ। প্রমাণিত। তাহলে বাম পক্ষ দিয়ে শুরু করেছিলাম, ডান পক্ষে এসে পৌঁছালাম, তার মানে প্রুভড হলো। এবার 15-র দ্বিতীয় পার্টটা যখন করব, প্রমাণ 1/x প্লাস 1/y ইকুয়ালস টু 2/b, তখন এই লেখাটুকুন থাকবেই। তার মানে এ বিষয়ে গুণোত্তর শ্রেণীভুক্ত, অতএব বি স্কোয়ার ইকুয়ালস টু এসি, এবং এ ও বি এর সমান্তরীয় মধ্যক এক্স, তাই এক্স ইকুয়ালস টু এ প্লাস বি বাই টু, এবং বি ও সি এর সমান্তরীয় মধ্যক ওয়াই, তার মানে ওয়াই ইজ ইকুয়াল টু বি প্লাস সি বাই টু। এটুকু থাকবেই। এবার 2 নম্বরে বাম পক্ষ নিয়ে আসছি, বা লেফট হ্যান্ড সাইড। লেফট হ্যান্ড সাইড সমান কী ছিল, 1/x প্লাস 1/y। 1/x, এক্সের মান এ প্লাস বি বাই টু, তাই 1/x মানে 2/x এর মানে এটা, তাহলে 1/x মানে এটা উল্টো হয়ে যাবে, 2/a প্লাস বি, আর 1/y মানে 2/b প্লাস সি। আবার 2 কমন নিলাম, 2 কমন নিয়ে লসাগু করছি, তাহলে কি আসছে উপরে, বি প্লাস সি, এ প্লাস বি, আর নিচে হচ্ছে এ প্লাস বি ইন্টু বি প্লাস সি, তাই তো। 2 কমন নিয়ে নিলাম, আর নিচে এ প্লাস বি ইন্টু বি প্লাস সি, বি প্লাস সিটা এখানে গিয়ে গুণ হলো, এ প্লাস বিটা কোনাকুনি গিয়ে এখানে বসলো। এগুলো ছোটো ক্লাসের সহজ বিষয়। এবার তাই যদি করি, তাহলে উপরে 2 আছে, আমি একটু চালাকি করব। কি চালাকি, ডান পক্ষে নিচে বি আছে 2/b, তো 2 তো পেয়ে গেছি, নিচে একটা বি নিয়ে আসছি জোর করে। তো নিচে জোর করে বি দিলাম মানে কি উপরেও বি দিতে হবে, নিচে বি দিলাম মানে কি উপরেও বি দিতে হবে। তো উপরে যদি আমি বি দিই, নিচে কি আছে, এ প্লাস বি ইন্টু বি প্লাস সি। উপরে এমনভাবে করব যাতে এ প্লাস বি ইন্টু বি প্লাস সি আসে। তাহলে উপরে হচ্ছে বি দিয়ে গুণ করলে বি স্কোয়ার প্লাস বিসি প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। আবার কি করব, একটা বি স্কোয়ারকে এসিতে কনভার্ট করব। তাহলে এখান থেকে যদি চলে যাই, এখানে 2/b, এখানে এ প্লাস বি ইন্টু বি প্লাস সি, আর উপরে বি স্কোয়ার প্লাস বিসি, এই বি স্কোয়ারকে এসিতে কনভার্ট করলাম, একটা বি স্কোয়ারকে এসিতে কনভার্ট করব। তাহলে এসি প্লাস বিসি প্লাস এ বি প্লাস বি স্কোয়ার
একটাকে শুধু কনভার্ট করবো, দুটো বি স্কোয়ারকে এসিতে কনভার্ট করবে না, তাহলে কিন্তু উত্তরে আসা মুশকিল হয়ে যাবে। এবার উপরে যদি এ কমন নিই, এ তো না, সি কমন যায় প্রথমে, এই দুটো থেকে সি কমন যায়, তো সি কমন নিলে এ প্লাস বি, এখান থেকে বি কমন নিলাম এ প্লাস বি, তাহলে 2/b এ প্লাস বি ইন্টু বি প্লাস সি, আর এদিকে এ প্লাস বি ইন্টু বি প্লাস সি। এ প্লাস বি কমন নিলাম, তাহলে এখানে সি প্লাস বি, সি প্লাস বি মানে বি প্লাস সি। এবার একইভাবে বি প্লাস সি আউট, এ প্লাস বি আউট, তাহলে হচ্ছে 2/b ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড প্রুভড। তো এইভাবে জাস্ট এক্স এবং ওয়াইয়ের মানগুলা বসিয়ে সরল করার সময় একবার বি স্কোয়ারকে, একটা বি স্কোয়ারকে এসিতে কনভার্ট করব, সব বি স্কোয়ারকে না, তাহলেই দেখব বাম পক্ষ থেকে শুরু করলে ডান পক্ষ অটোমেটিক এসে হাজির। এবার নেক্সট 16 নম্বর অঙ্কটি করব। যদি এ বি সি সমান্তর শ্রেণীতে এবং এক্স ওয়াই জেড গুণোত্তর শ্রেণীতে থাকে, তবে প্রমাণ করো যে এক্স টু দি পাওয়ার বি মাইনাস সি ইন্টু ওয়াই টু দি পাওয়ার সি মাইনাস এ ইন্টু জেড টু দি পাওয়ার এ মাইনাস বি ইকুয়ালস টু 1। অত্যন্ত সহজ। এবিসি সমান্তর শ্রেণীতে, এবিসি সমান্তর শ্রেণীতে থাকলে কি লিখতে পারি? 2b ইকুয়াল টু এ প্লাস সি, অথবা যেহেতু এখানে মাইনাস মাইনাস আছে সেটা ইন্ডিকেশনটা দেখে লিখতে পারি বি মাইনাস এ ইকুয়ালস টু সি মাইনাস বি। মানে সমান্তর শ্রেণীর যে কোনো পদের থেকে পূর্ববর্তী পদ বিয়োগ করলে সর্বদাই সমান হয়। সমান অন্তর রয়েছে এটা থেকে এটা, এটা থেকে এটা, তো বি থেকে এ কে বিয়োগ করা বা সি থেকে বি কে বিয়োগ করা একই উত্তর আসবে, যেহেতু সমান অন্তর রয়েছে। তাই বি মাইনাস এ ইকুয়াল টু সি মাইনাস বি, কিন্তু এখানে দেখছি বি মাইনাস সি এ মাইনাস বি, বি মাইনাস সি এ মাইনাস বি, তাই মাইনাস দিয়ে গুণ করে পাল্টাই নিলাম। এটাকে বলা যায় এ মাইনাস বি ইকুয়াল টু বি মাইনাস সি। আর কি বলছে, এক্স ওয়াই জেড গুণোত্তর শ্রেণীতে রয়েছে। অতএব ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এক্স জেড, মাঝেরটার স্কোয়ার ইকুয়াল টু এক্স জেড। কে বললো? যে কোনো পদ থেকে পূর্বের পদকে যদি ভাগ করি, অনুপাত করি, ওয়াই ডিভাইডেড বাই এক্স ইকুয়াল টু জেড ডিভাইডেড বাই ওয়াই। গুণোত্তর প্রগতির মূল মন্ত্র হচ্ছে যে কোনো পদের সঙ্গে ঠিক পূর্ববর্তী পদের অনুপাত, যে কোনো পদের সঙ্গে ঠিক পূর্ববর্তী পদের অনুপাত সর্বদাই সমান বা ধ্রুবক। তাই ওয়াইয়ের সঙ্গে এক্সের অনুপাত, জেডের সঙ্গে ওয়াইয়ের অনুপাত সমান, এখান থেকে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এক্স জেড। না লিখলেও হয় এটা। তাহলে পেয়ে গেলাম। এবার বাম পক্ষ, কি আছে? এক্স টু দি পাওয়ার বি মাইনাস সি কমা ওয়াই টু দি পাওয়ার সি মাইনাস এ কমা জেড টু দি পাওয়ার এ মাইনাস বি। এটা ইকুয়ালস টু 1 দেখাতে হবে। দেখি, বি মাইনাস সি, বি মাইনাস সি কার সঙ্গে সমান? এ মাইনাস বির। বি মাইনাস সি সমান এ মাইনাস বি, তো বি মাইনাস সি একে লিখবো এ মাইনাস বি, আর এখানেও পাওয়ার আছে এ মাইনাস বি, তো ওটার কাছে নিয়ে আসলাম আর ওয়াইটাকে দূরে নিয়ে গেলাম। কেন বাবা? কারণ বি মাইনাস সি তার পরিবর্তে এ মাইনাস বি নিয়ে আসলাম, তো এক্সের পাওয়ার এ মাইনাস বি, জেডের পাওয়ারও এ মাইনাস বি, তাই দুটোকে একসঙ্গে লেখা যাবে,
সেই উদ্দেশ্যে। তো এবার এক্স জেড কি লিখতে পারি, এক্স জেড হোল টু দি পাওয়ার এ মাইনাস বি, পারি তো, ইন্টু যেহেতু আছে দুজনের সেম পাওয়ার তো একসঙ্গে করে দিলাম, ইন্টু ওয়াই টু দি পাওয়ার সি মাইনাস এ। তো এক্স জেড টু দি পাওয়ার এ মাইনাস বি, এক্স জেড মানে কি, গুণোত্তর প্রগতি থেকে পাচ্ছি এক্স জেড ইজ ইকুয়াল টু ওয়াই স্কোয়ার। তো এটা লিখতে পারি ওয়াই স্কোয়ার এক্স জেডের পরিবর্তে, এটাকে লিখতে পারি ওয়াই টু দি পাওয়ার টু এ মাইনাস টু বি, টু গিয়ে গুণ হয়ে গেল, ওয়াই টু দি পাওয়ার সি মাইনাস এ, বা এখান থেকে লিখতে পারি ওয়াই টু দি পাওয়ার, দুটাকে যদি যোগ করি, টু এ মাইনাস টু বি প্লাস সি মাইনাস এ, তাহলে এখান থেকে কি পাচ্ছি, টু এ থেকে এ গেল, তার মানে এ হলো ওয়াই টু দি পাওয়ার এ মাইনাস টু বি প্লাস সি, পাচ্ছে কি না, টু এ থেকে একটাই কমে গেল, তাহলে এ হলো, বি কমছে না, মাইনাস টু বি থাকছে, সি একটা ছিল, সি একটাই থাকছে। এটা ইজুকাল টু কত, এখান থেকে লিখতে পারি, এটাকে এদিকে নিয়ে আসলে এখান থেকে আরেকটা লাইন লেখা যায়, এ মাইনাস বি, এটাকে এদিকে নিয়ে আসলে মাইনাস বি প্লাস সি ইজুকাল টু জিরো, এ মাইনাস টু বি প্লাস সি ইজুকাল টু জিরো, এটা থেকে তো এটাও লেখা যায়, সবগুলোকে একদিকে নিয়ে আসলে, তাহলে এ মাইনাস টু বি প্লাস সি ইকুয়ালস টু হোয়াট, জিরো, তাহলে এখানে ওয়াই টু দি পাওয়ার জিরো, তার মানে ওয়ান ইজুকাল টু ডান পক্ষ। প্রমাণিত। এইভাবে তাহলে বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণ করা যায়। এবার 17-র দুটি অঙ্ক রয়েছে, 1 নম্বর 2 নম্বর। আমরা প্রথম অঙ্কটি করছি, গুণোত্তর শ্রেণীভুক্ত তিনটি সংখ্যার সমষ্টি 70। গুণোত্তর শ্রেণীতে রয়েছে এরকম তিনটা সংখ্যা, যোগ করলে তাদের 70 উত্তর আসে। যদি প্রান্ত দুটির প্রত্যেকটিকে 4 দিয়ে এবং মধ্যকটিকে 5 দিয়ে গুণ করা যায়, তবে গুণফল তিনটি একটি সমান্তর শ্রেণী গঠন করে সংখ্যা তিনটি নির্ণয় করো। তাহলে গুণোত্তর শ্রেণীভুক্ত তিনটি সংখ্যার সমষ্টি 70, যদি প্রান্ত দুটির প্রত্যেকটিকে 4 দিয়ে আর মধ্যকটিকে 5 দিয়ে গুণ করা যায়, তবে গুণফল তিনটি একটি সমান্তর শ্রেণী গঠন করে, তাহলে সংখ্যা তিনটি নির্ণয় করো। 17-র 1 নম্বরটা, গুণোত্তর শ্রেণীভুক্ত তিনটি সংখ্যা। ধরি গুণোত্তর শ্রেণীভুক্ত তিনটি সংখ্যা হচ্ছে এ, এ আর এবং এ আর স্কোয়ার, মানে প্রথম পদ এ আর সাধারণ অনুপাত আর, আর দিয়ে গুণ করে করে পরেরগুলো ধরা হয়েছে। তাহলে এ আর স্কোয়ার কী বলেছে প্রথম শর্তে, এই তিনটি সংখ্যার সমষ্টি হচ্ছে 70। অতএব প্রশ্নানুসারে এই তিনটিকে যোগ করলে সমান 70 হয়। তো এ যদি কমন নিই তাহলে এটা আছে, এটা 1 নম্বর সমীকরণ রেখে দিলাম, বা সমীকরণ চিহ্ন না দিলেও সমস্যা নেই। তার প্রথম গল্প শেষ হলো। এবার কি বলছে, এই যে তিনটি সংখ্যা গুণোত্তর প্রগতিতে রয়েছে বা গুণোত্তর শ্রেণীভুক্ত ক্রম অনুযায়ী লিখেছি আমরা, তো এদের প্রান্ত দুটির প্রত্যেক থেকে 4 দিয়ে, এটাকে 4 দিয়ে এটাকে 4 দিয়ে গুণ করব, আর মাঝেরটিকে মধ্যকটিকে 5 দিয়ে গুণ করব, এটাকে 5 দিয়ে এই দুটাকে 4 দিয়ে গুণ করব। তাহলে এখানে যে গুণফল, এখানে গুণফল, এখানে গুণফল, নতুন তিনটে সংখ্যা হবে, এরা সমান্তর শ্রেণী গঠন করবে, এরা সমান্তর শ্রেণী গঠন করবে। অতএব প্রশ্ন অনুসারে এর সঙ্গে 4 দিয়ে গুণ করব 4,
মাঝেরটার সঙ্গে 5 দিয়ে গুণ করব, তাহলে 5ar, লাস্টেরটার সঙ্গেও 4 দিয়ে গুণ করব, প্রান্ত দুটিকে 4 দিয়ে। এই যে বলেছে যদি প্রান্ত দুটির প্রত্যেকটিকে 4 দিয়ে, এটাকেও 4 দিয়ে এটাকেও 4 দিয়ে, তাহলে 4ar²। এরা কি হবে? সমান্তর শ্রেণী গঠন করে। এরা সমান্তর শ্রেণীভুক্ত। সমান্তর শ্রেণীভুক্ত হলে আমরা কি জানি? সমান্তর শ্রেণীভুক্ত হলে আমরা কি জানি? মাঝেরটা ইকুয়ালস টু এটা প্লাস এটার অর্ধেক, মধ্যক যেটা। অতএব বা মাঝেরটার 2 গুণ সমান এটা যোগ এটা, 2 × 5, যে কোনোভাবে লিখলেই হলো। মাঝেরটা ডবল করে ওই দুটার যোগ করলে সমান, অথবা 4a + 4ar² ডিভাইডেড বাই 2 ইকুয়াল টু 5ar। সমান্তর শ্রেণীভুক্ত যে কোনো পদ থেকে পূর্বের পদ বিয়োগ করলে সমান উত্তর আসে। এটা বিয়োগ এটা সমান এটা বিয়োগ এটা, সেখান থেকে এটা পাওয়া যায় না? 5ar - 4a ইকুয়াল টু 4ar² - 5ar। তাহলে 5ar ডবল ইকুয়াল টু 4a + 4ar²। এখানে আসবে এটা থেকে। তো এটাকে যদি আমরা 4ar² + 4a ইকুয়াল টু 10ar একদিকে যদি নিয়ে আসি, তাহলে 4ar², আচ্ছা এ দিয়ে ভাগ করে দিই সবাইকে, এ দিয়ে ভাগ করে দিই 4ar², অথবা এ দিয়ে ভাগ না করে 2a দিয়ে ভাগ করি। আচ্ছা 2a লিখি, 2a, তাহলে 2r² + 2 ইকুয়াল টু 10ar, 2r² + 2 ইকুয়াল টু 10ar ডিভাইড বাই 2a, এ কাটলো 5, যেহেতু a নট ইকুয়াল টু 0। সমান্তর প্রগতি, এখানে গুণোত্তর প্রগতি হয়ে গেছে আবার। তো গুণোত্তর প্রগতির প্রথম পদ শূন্য হতে পারে না। প্রথম পদ শূন্য হলে প্রত্যেকটাই শূন্য, কোনো প্রগতি থাকবে না। তাই প্রথম পদ শূন্য হতে পারে না। বা এবার যদি একদিকে নিয়ে আসি, 2r² - 5r + 2 ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে 2r² - 4r - r + 2 ইকুয়াল টু 0, 2r r - 2 - 1 r - 2 ইকুয়াল টু 0। এবার এখান থেকে এখানে যদি পৌঁছাই, কি হচ্ছে? r - 2, 2r - 1 ইকুয়াল টু 0, হয় r - 2 ইকুয়াল টু 0, r ইকুয়াল টু 2, অথবা 2r - 1 ইকুয়াল টু 0 और r ইকুয়াল টু হাফ। তাহলে r ইকুয়াল টু 2 হতে পারে, অথবা r ইকুয়াল টু হাফ হতে পারে। r ইকুয়াল টু 2, r ইকুয়াল টু 2 যদি ধরি, তাহলে 1 নং সমীকরণ থেকে কি পাচ্ছি? r ইকুয়াল টু 2 ধরে 1 নং থেকে পাই r ইকুয়াল টু 2 ধরবো, তাহলে এখান থেকে কি পাচ্ছি? a 1 2 আর 2 এর স্কয়ার মানে 4, 1 + 2 + 4 इक्वल टू 70 और 7a इक्वल टू 70 और a इक्वल टू 10।
a is equal to 10, a is equal to 10 আর r is equal to 2, অর্থাৎ r is equal to 2 ধরে আমরা প্রথম পদ পেয়ে গেলাম 10 আর সাধারণ অনুপাত হচ্ছে 2। তাহলে প্রথম পদ হচ্ছে 10, সাধারণ অনুপাত 2, তাহলে 2 গুণ করে করে পরের পদগুলো পেতে হবে। তাহলে 10-এর সঙ্গে 2 গুণ করব, তাহলে দ্বিতীয় পদ পাবো, দ্বিতীয় পদের সঙ্গে 2 গুণ করব, তাহলে তৃতীয় পদ পাবো। তাহলে 10, 20 এবং 40 হচ্ছে তিনটি সংখ্যা। এই যে এ 10 বেরিয়েছে, কত বেরিয়েছে? এ 10, আর কত বেরিয়েছে? 2, 2 ধরেছি প্রথমে। তাহলে এটা 10, 10 গুণন 2, 10 গুণন 2 এর স্কোয়ার, তাহলে 10, 20 আর 40 তিনটি হচ্ছে সংখ্যা যখন আর এর মান 2 ধরব। এবার আর এর মান আমরা হাফ ধরতে পারি। আর এর মান যদি হাফ ধরি, আর এর মান হাফ ধরে কি পাচ্ছি? a 1 plus half plus 1/4 is equal to 70 और a এটা হচ্ছে 4 plus 2 plus 1 is equal to 70 और a is equal to 70 4/7 और a is equal to 40। তাই প্রথম পদ 40, আর ইজ ইকুয়াল টু হাফ ধরলে প্রথম পদ হচ্ছে 40, প্রথম পদ 40 তার সঙ্গে আর এর মান হাফ, হাফ গুণ করে করে পরের পদ পাবো। তাহলে প্রথম পদ পেয়েছি 40, এর সঙ্গে হাফ গুণ করব, তো দ্বিতীয় পদ আসবে 20, 20-র সঙ্গে হাফ গুণ করব, তো পরের পদটি পাবো 10। কত গুণ করব? হাফ। এই যে সাধারণ অনুপাত গুণ করে করে পরের পদ পেতে হবে। অথবা এখানে দেখতে পারি যে এ পেয়েছি 40, তাহলে পরের পদটা হবে এ আর, মানে 40 ইন্টু হাফ 20, তারপরে পদটা হবে এ হাফ স্কোয়ার, মানে 40 ইন্টু 1/4, তার মানে 10। তো 40, 20, 10 অথবা 10, 20, 40 এই গুণোত্তর শ্রেণীর তিনটি সংখ্যা, 40, 20, 10 অথবা 10, 20, 40। নেক্সট 17-র 2 নাম্বারটি, মনে করো কোনো সমান্তর প্রগতির আরতম পদ টিআর, সমান্তর প্রগতি তার আরতম পদ টিআর, যদি T2, T8 এবং T32 সমান্তর প্রগতির মধ্যে দ্বিতীয় পদ, অষ্টম পদ আর 32তম পদ তারা আবার গুণোত্তর প্রগতিতে থাকে, তাহলে ওই গুণোত্তর প্রগতির সাধারণ অনুপাত নির্ণয় করো। একটা সমান্তর প্রগতি রয়েছে, তার আরতম পদ টিআর, টি সাফিক্সে আর, তাহলে দ্বিতীয় পদ, অষ্টম পদ আর 32তম পদ, এই তিনটি পদ মাত্র গুণোত্তর প্রগতিতে রয়েছে। তাহলে এই গুণোত্তর প্রগতির সাধারণ অনুপাত কত নির্ণয় করতে হবে? কঠিন না? ধরি সমান্তর প্রগতি বলেছে, তাহলে সমান্তর প্রগতির ধরি সমান্তর প্রগতির প্রথম পদ সমান এ। সমান্তর প্রগতিতে সাধারণ অন্তর ধরতে হয়, অনুপাত না। সমান্তর প্রগতির প্রথম পদ এ, সাধারণ অন্তর সমান ডি ধরতে হয়। প্রথম পদ এ, দ্বিতীয় পদ এ প্লাস ডি, তৃতীয় পদ এ প্লাস 2d, যততম পদ ডি একটা কম এর সঙ্গে, যেহেতু সাধারণ পদ হচ্ছে টি আর ইজ ইকুয়াল টু এ প্লাস আর মাইনাস 1 ইন্টু ডি, এটা হচ্ছে সাধারণ পদের ফর্মুলা। যততম পদ ডি এর মান একটা কম, প্রথম পদ প্লাস ডি এর মান ওই তম সংখ্যা থেকে একটি কম। তৃতীয় পদ যদি বার করি তাহলে এ প্লাস 2d, চতুর্থ পদ এ প্লাস 3d, পঞ্চম পদ এ প্লাস 4d, যততম তার থেকে ডি একটা কম। তো আমাদের কী বলেছে? দ্বিতীয়, অষ্টম আর 32, অতএব T2
is equal to a plus d, t8 is equal to a plus 7d, অতএব t32 কি হবে বলো তো, a প্লাস 32 আছে তাহলে 31d, একটা কম d। এটা হচ্ছে সমান্তর প্রগতির পদ নির্ণয়ের পদ্ধতি। আর গুণোত্তর প্রগতিতে যততম পদ আর এর মান, আর এর মাত্রা তার থেকে এক কম, আর এর মাত্রা তার থেকে এক কম। আর সমান্তর প্রগতিতে ডি এর সহগ তম থেকে এক কম, গুণোত্তর প্রগতিতে আর এর মাত্রা তম থেকে এক কম। তো যাই হোক, এবার বলছে এই পদ তিনটি গুণোত্তর প্রগতিতে আছে। সমান্তর প্রগতির সব পদ লিখিনি আমি, যে তিনটি পদের কথা প্রশ্নে উল্লেখ করেছে সেই তিনটি পদকে আমি লিখে নিয়েছি এবং প্রশ্ন বলছে এই তিনটি পদ গুণোত্তর প্রগতিতে রয়েছে। কি বলেছে? গুণোত্তর প্রগতিতে থাকে এই তিনটি পদ গুণোত্তর প্রগতিতে থাকলে আমরা কি লিখতে পারি? মাঝের পদের স্কোয়ার ইকুয়ালস টু এটা ইন্টু এটা, মাঝের পদের স্কোয়ার ইকুয়ালস টু এটা ইন্টু এটা। কেন? প্রথম পদ, দ্বিতীয় পদ, তৃতীয় পদ। গুণোত্তর প্রগতির এটা প্রথম পদ, এটা দ্বিতীয় পদ, এটা তৃতীয় পদ। কিন্তু সমান্তর প্রগতির বিচারে এই যে T2 2 নাম্বার, T8 8 নম্বর সমান্তর প্রগতির পদ, T32 সমান্তর প্রগতির 32তম পদ। কিন্তু এই যে দ্বিতীয়, অষ্টম আর 32তম পদ সমান্তর প্রগতির, এরা আসলে গুণোত্তর প্রগতির 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার, তিনটি পদ গুণোত্তর প্রগতিতে আছে। অতএব কি লিখতে পারি? অতএব লিখতে পারি T8 তার স্কোয়ার ইজ ইকুয়াল টু T2 ইন্টু T32। তাই যদি হয় তাহলে a প্লাস 7d তার হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু a প্লাস d ইন্টু a প্লাস 31d, a স্কোয়ার প্লাস 14ad প্লাস 49d স্কোয়ার ইজ ইকুয়াল টু a স্কোয়ার প্লাস 31ad প্লাস ad প্লাস 31d স্কোয়ার। জাস্ট গুণ করা হলো, এদিককার a স্কোয়ার ওদিককার a স্কোয়ার আউট। তারপরে কি থাকলো? সবগুলোকে একদিকে টানি, না ডি স্কোয়ারগুলো এদিকে টানি, এডিগুলোকে ওইদিকে পাঠাই, একই ব্যাপার। এটাকেই বলে ঘর কি গর্দান, গর্দান কি ঘর। 49d স্কোয়ার, কি বলছি আমি, 49d স্কোয়ার মাইনাস 31d স্কোয়ার, ওদিক থেকে এপাশে আসলে মাইনাস হলো। ওইদিকে আছে 31 আর 1 32, 32ad মাইনাস এখান থেকে 14ad, 49 থেকে 31 গেলে 18d স্কোয়ার ইজিক্যাল টু 32 থেকে 14 গেলে 18ad, দুই দিক থেকে 18d দিয়ে ভাগ করি, যেহেতু d নট ইজিক্যাল টু 0। কে বললো বাবা? d যদি 0 হয়ে যায় তাহলে সমান্তর প্রগতি কোনো প্রগতি থাকে না। d 0, প্রথম পদ যত, দ্বিতীয় পদ তত, তৃতীয় পদ তত, চতুর্থ পদ তত। এই যে d এর মান 0 মানে এটা নাই, তার প্রত্যেকটা পদ সমান, তার মানে প্রগতি হয় কি করে? তাই d নট ইজিক্যাল টু 0। তাই 18d দিয়ে ভাগ করব, তাহলে এদিকে থাকবে শুধু d, এদিকে থাকবে শুধু a। 18d দিয়া ভাগ করিয়া পাই তো d ইজিক্যাল টু a। d ইজিক্যাল টু যদি a হয়ে যায়, অতএব আর গুণোত্তর প্রগতির সাধারণ অনুপাত কি করে বার করতে হয়? যারা যারা গুণোত্তর প্রগতিতে আছে যে কোনো পদের সঙ্গে তার পূর্ববর্তী পদের অনুপাত নিতে হয়। যে কোনো পদের সঙ্গে, যে কোনো পদ তার ঠিক পূর্ববর্তী পদের অনুপাত নিতে হয়। যে কোনো পদ বলতে প্রথম পদ নিলে হবে না, প্রথম পদের তো পূর্ববর্তী পদ নেই, তাই দ্বিতীয় পদ থেকে শুরু করতে হবে। দ্বিতীয় পদের সঙ্গে পূর্ববর্তী পদ, বা তৃতীয় পদের সঙ্গে পূর্ববর্তী দ্বিতীয় পদ,
বা পঞ্চম পদের সঙ্গে পূর্ববর্তী চতুর্থ পদ এর অনুপাত নিতে হবে, সর্বদাই সমান হবে গুণোত্তর প্রগতির মূল মন্ত্র। তাই আর ইজুকাল টু দ্বিতীয় পদের সঙ্গে প্রথম পদ নিচ্ছি, a প্লাস 7d ডিভাইডেড বাই a প্লাস d। a আর d সমান, তো ডিগুলোকে a ধরে নিব, তাহলে হবে 8a ডিভাইড বাই 2a ইজুকাল টু 4। দিস ইজ দ্য অ্যান্সার। তাহলে 4 হচ্ছে গুণোত্তর প্রগতির সাধারণ অনুপাত। নেক্সট 18 নম্বর অঙ্কটি, যদি পি কিউ আর সমান্তর শ্রেণীতে থাকে তবে প্রমাণ করো যে কোনো গুণোত্তর শ্রেণীর পিতম কিউতম এবং আরতম পদ তিনটিও গুণোত্তর শ্রেণীতে আছে। পি কিউ আর যদি সমান্তর শ্রেণীতে থাকে তাহলে যে কোনো গুণোত্তর শ্রেণীর পিতম কিউতম আরতম পদ তিনটি গুণোত্তর শ্রেণীতে আছে। কি করে প্রমাণ করব? দেখো, সহজ। পি কিউ আর সমান্তর শ্রেণীতে রয়েছে, পি কিউ আর অতএব কি লিখতে পারি? 2q is equal to p plus r, বা q is equal to p plus r by 2 বজ্রণ করলে এটা আছে। আর কি বলেছে? কোন গুণোত্তর শ্রেণীর পিতম কিউতম আরতম পদ, তো গুণোত্তর শ্রেণীর প্রথম পদ a, আর সাধারণ অনুপাত আর ধরা যাবে না যেহেতু এখানে আর রয়েছে। আচ্ছা, x এবং y ধরে নিই। প্রথম পদ x, সাধারণ অনুপাত r। অতএব পিতম পদ, তার মানে টিপি লিখতে পারি। পিতম পদ কি হবে? গুণোত্তর শ্রেণীর, গুণোত্তর শ্রেণীর পিতম পদ হবে প্রথম পদ সাধারণ অনুপাতের যততম তার পাওয়ার 1 কম, পি মাইনাস 1। জায়গার ক্রাইসিস হবে, এটাকে ছোট করে লিখি, তো বড় করে না লিখে। এবার পদ লিখি, টিপি ইজুকাল টু এক্স ওয়াই টু দি পাওয়ার পি মাইনাস 1, নাহলে জায়গায় আসবে না। এবার কিউতম পদ, টি কিউ ইজুকাল টু এক্স প্রথম পদ ওয়াই টু দি পাওয়ার কিউ মাইনাস 1। আরতম পদ টি আর ইজুকাল টু এক্স ওয়াই টু দি পাওয়ার আর মাইনাস 1। তাহলে পি কিউ আর সমান্তর শ্রেণীতে আছে, সেখান থেকে এটা পেলাম। আর এক্স প্রথম পদ সাধারণ অনুপাত ওয়াই গুণোত্তর শ্রেণীর, তাহলে পিতম পদ কিউতম পদ আরতম পদ বার করে নিলাম জেনারেল ফর্মুলা থেকে। এবার কি কি বলেছে যে এই যে পিতম পদ, এই যে কিউতম পদ, এই যে আরতম পদ, এই তিনটি পদ দেমসেলভস, এরা নিজেরাই, বাকি পদগুলো বাদ দিলাম, এই তিনটি পদ গুণোত্তর প্রগতিতে থাকবে। যদি পি কিউ আর সমান্তর শ্রেণীতে থাকে তাহলে এরা গুণোত্তর শ্রেণীতে থাকবে বা গুণোত্তর প্রগতিতে থাকবে, এই তিনটি পদ নিজেরাই। তাই এই তিনটি পদ যদি গুণোত্তর প্রগতি থাকে গুণোত্তর প্রগতি বা শ্রেণী, শ্রেণী বলতে শুধু প্লাস মাইনাস যোগ করে শ্রেণী হয়, প্রগতি শুধু পদগুলো কমা কমা দিয়ে, এরা গুণোত্তর শ্রেণীভুক্ত হলে বা শ্রেণীতে থাকলে কি লেখা যায়? মধ্যম পদের স্কোয়ার থাকলে প্রমাণ করতে হবে এরা গুণোত্তর শ্রেণীতে রয়েছে। প্রমাণ করতে হলে প্রমাণ করতে হবে, কি প্রমাণ করতে হবে?
এরা গুণোত্তর শ্রেণীতে আছে। প্রমাণ করতে হলে কি প্রমাণ করতে হবে? প্রমাণ করতে হবে মধ্যম পদ টি কিউ এর স্কোয়ার ইজুকাল টু প্রথম পদ ইন্টু লাস্ট পদ। এই তিনটা যদি গুণোত্তর শ্রেণীতে থাকে তাহলে এটার স্কোয়ার ইজুকাল টু এটা ইন্টু এটা। অতএব টিপি ডট টিআর এদিকটা আগে নিলাম, করতে সুবিধা হবে, এটা দিয়েও করা যাবে, অসুবিধা নেই। টিপি ডট টিআর, টিপির মান কত? এক্স ওয়াই টু দি পাওয়ার পি মাইনাস ওয়ান। টিআর এর মান কত? এক্স ওয়াই টু দি পাওয়ার আর মাইনাস ওয়ান। এটাকে একসঙ্গে করলে এক্স স্কোয়ার ওয়াই টু দি পাওয়ার পি প্লাস আর মাইনাস টু এক্স স্কোয়ার ওয়াই টু পি প্লাস আর। পি প্লাস আর মানে কি? টু কিউ। এবার পি প্লাস আর এর জায়গায় টু কিউ বসাবো, মাইনাস টু এক্স ওয়াই টু দি পাওয়ার, বাবা তারপরে করিস কেন, ওয়াই টু দি পাওয়ার কিউ মাইনাস ওয়ান এর পাওয়ার টু দিলাম। ভুল করেছি কিছু? এক্সের পাওয়ার টু, ওয়াইয়ের পাওয়ার এখানে টু কমন নিলে কিউ মাইনাস ওয়ান, ওয়াইয়ের পাওয়ার টু কমন নিলে কিউ মাইনাস ওয়ান। তো এক্সের পাওয়ারও টু ওয়াইয়ের পাওয়ারও টু বাইরে নিয়ে গেলাম, তাহলে এখানে শুধু কিউ মাইনাস ওয়ান থাকলো। এটা মানে কি? এটা মানে হচ্ছে টি কিউ এক্স ওয়াই টু দি পাওয়ার কিউ মাইনাস ওয়ান, এক্স ওয়াই টু দি পাওয়ার কিউ মাইনাস, এটা মানে হচ্ছে টি কিউ, তাই টি কিউ এর স্কোয়ার। অতএব টিপি টিআর ইজুক্যাল টু টি কিউ এর স্কোয়ার, তারপরে প্রমাণিত। অতএব গুণোত্তর শ্রেণীতে রয়েছে। প্রমাণিত। এবার 19 নম্বর অঙ্কটি একেবারে সোজা। কি রয়েছে? কোনো প্রগতির এনতম পদ যদি এমন হয়, এনতম পদ যদি এরকম চেহারার হয়, তাহলে এই প্রগতির এন সংখ্যক পদের সমষ্টি নির্ণয় করো। তাহলে প্রদত্ত এনতম পদ হচ্ছে টিএন ইজুক্যাল টু 3 টু দি পাওয়ার এন প্লাস টুয়াইস এন। তাই যদি হয় তাহলে টি ওয়ানকে লিখতে পারি 3 টু দি পাওয়ার 1। টি ওয়ান মানে এনের জায়গাগুলোতে 1 লিখবো একবার, এনের জায়গাগুলিতে 2 লিখবো একবার, এনের জায়গাগুলিতে 3 লিখবো একবার, লিখে সেগুলোকে যোগ করব, তাহলে সব পদ যোগ হয়ে যাবে। টি ওয়ান 3 টু দি পাওয়ার 1 প্লাস 2.1, টি টু 3 টু দি পাওয়ার 2, T3 এনগুলা পাল্টাচ্ছে, TN তাহলে সবগুলো যদি যোগ করি তাহলে SN পাওয়া যায়। যোগ করে সব কি পাওয়া যায়? SN। T1 T2 T3 করতে করতে এন সংখ্যক যোগ করলাম, তাহলে SN পাওয়া যায়। এবার কি হবে? এই দিককারগুলা একটা সিরিজে পড়ছে, 3 প্লাস 3 স্কোয়ার প্লাস 3 কিউব প্লাস ডট 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 প্লাস 3 টু দি পাওয়ার n। আর এদিকের এগুলা 2 কমন নিলে 1 প্লাস 2 প্লাস 3 প্লাস ডট 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 হচ্ছে কি না? এবার এখানে জায়গা নেই, এখানে চলে আসলাম। তাহলে কি পাচ্ছি? SN ইজুক্যাল টু প্রথম পদ 3 আর সাধারণ অনুপাত 3, এটার সঙ্গে 3 গুণ করেছে এটা পেয়েছি, এটার সঙ্গে 3 গুণ করে এটা পেয়েছি, এটার সঙ্গে 3 গুণ করে এটা পেয়েছি, এরকম। তাহলে প্রথম পদ 3, সাধারণ অনুপাত হচ্ছে 3, তাহলে এ 8 টু দি পাওয়ার আর এর মান কত? 3 যেহেতু, তাহলে 3 টু দি পাওয়ার n মাইনাস 1 ইন্টু আর মাইনাস 1, আর মানে হচ্ছে 3 মাইনাস 1, যেহেতু এ ইজুক্যাল টু 3 আর ইজুক্যাল টু 3। এই প্রগতিটার প্রথম পদ 3,
সাধারণ অনুপাত হচ্ছে 3, তাই এরকম সমষ্টি বসালাম n সংখ্যক পদের। আর এটার 2, 1 2 3 4 করে বাড়ছে, কতগুলো পদ রয়েছে n সংখ্যক, তো n/2, আর লাস্ট পদ আর ফার্স্ট পদ যোগ করতে হয় n+1, তাহলে এটা ইজ ইকুয়াল টু 3/2, 3 * n-1, এখানে 2 2 কাটলো, প্লাস n ইন্টু n+1। এটাই হচ্ছে এই চেহারার যে প্রগতি রয়েছে তার n সংখ্যক পদের সমষ্টি। 3/2 ইন্টু 3 * n-1 প্লাস n ইন্টু n+1। আরেকটি বেশ মজার এবং সহজ অঙ্ক, 20 নাম্বার। দুটি প্রদত্ত সংখ্যার, দুটো সংখ্যা রয়েছে, তাদের সমান্তরীয় মধ্যক a এবং সংখ্যা দুটার মাঝখানে দুটি গুণোত্তরীয় মধ্যক হচ্ছে p ও q। তাহলে প্রমাণ করে এটা ইজ ইকুয়াল টু টুয়াইস a। দুটি সংখ্যা মনে করলাম a b, তাদের সমান্তরীয় মধ্যক ক্যাপিটাল A আর গুণোত্তরীয় মধ্যক p ও q। তাহলে ধরি সংখ্যা দুটি a ও b, অতএব প্রশ্নানুসারে কি প্রশ্নানুসারে a b সমান্তর প্রগতিতে রয়েছে, অতএব a is equal to a plus b by 2 by 2a is equal to a plus b। আবার কি বলছে, a আর b এর মাঝখানে গুণোত্তরীয় মধ্যক আছে p q, তাহলে a p q b গুণোত্তর প্রগতিতে রয়েছে। গুণোত্তর প্রগতিতে আছে a আর b, তার মাঝখানে গুণোত্তরের মধ্যক দুটি হচ্ছে p এবং q, মানে a p q b এরা গুণোত্তর প্রগতিতে আছে। অতএব কি লিখতে পারি, কি লেখা যায় বলো তো, যে কোনো পদের সঙ্গে পূর্বপদের অনুপাত, যে কোনো পদের সঙ্গে পূর্বপদের অনুপাত, যে কোনো পদের সঙ্গে পূর্বপদের অনুপাত সর্বদাই সমান, তাই p/a is equal to q/p is equal to b/q। তাহলে এখান থেকে কি পাই আমরা, এই দুটোকে যদি হিসাব করি p স্কয়ার is equal to qa বা p স্কয়ার বাই q is equal to a। আর লাস্টের দুটাকে যদি আমরা হিসাব করি, মানে বজ্রগণন করি, q স্কয়ার একবারই করা যায়, q স্কয়ার বাই p is equal to b। বজ্রগণন করে পরে আবার ভাগ করার কি দরকার, তাহলে কিউটা পাশে নিয়ে আসলাম, q স্কয়ার বাই p is equal to b। কি দরকার, এই যে চেহারা মিলেছে এখানে p স্কয়ার বাই q, q স্কয়ার বাই p, p স্কয়ার বাই q, q স্কয়ার বাই p। অতএব লেফট হ্যান্ড সাইড কি দেওয়া আছে, p স্কয়ার বাই q q স্কয়ার বাই p, এটার মান কি a, এটার মান কি b, আর a আর b সমান্তর প্রগতি কি বলছে, a আর b সমান টুয়াইস a, টুয়াইস a, এটাই তো প্রমাণ করতে বলেছিল। তো রাইট হ্যান্ড সাইড প্রুভড। সহজ কি না? আজকের জন্য লাস্ট অঙ্ক, বেশ গরম পড়েছে, সহ্য করাটা একটু কঠিন নাকি? যাই হোক, দুটি ধনাত্মক অসমান বাস্তব সংখ্যা, দুটি ধনাত্মক অসমান বাস্তব সংখ্যা p এবং q, p এবং q অসমান সংখ্যা, দুজনেই ধনাত্মক এবং বাস্তব, ইমাজিনারি বা কমপ্লেক্স বা সংখ্যা না, কাল্পনিক সংখ্যা না। তাই যদি হয় এবং p ও q এর সমান্তরীয় আর গুণোত্তরীয় মধ্যক যদি a এবং g দ্বারা চিহ্নিত করে, a এবং g হয়, তাহলে প্রমাণ করো যে a গ্রেটার দেন g এবং g মোড গ্রেটার দেন g স্কোয়ার বাই a। এই টাইপের একটা সমস্যা আমরা গুণোত্তর প্রগতির যখন থিওরি আলোচনা করছিলাম, দ্যাট মিন্স ফার্স্ট ক্লাস,
গুণোত্তর প্রগতির, সেখানে আমরা এই টাইপের একটা সমস্যার সমাধান করেছিলাম। গুণোত্তর প্রগতির থিওরিটা ভালো করে জানলে অঙ্কগুলো করা কঠিন নয়। যদি কেউ না দেখে থাকো ভিডিওটি, তাহলে গুণোত্তর প্রগতির প্রথম পর্ব যেটা, সেটা দেখে রাখবে, কাজে দেবে। তো দুটি ধনাত্মক অসমান বাস্তব সংখ্যা পি কিউ, তাহলে কি পি এ কিউ, আচ্ছা এরকম না লিখে অন্যরকম লেখা যায়, পি ও কিউ এর সমান্তরীয় মধ্যক এ, অতএব এ ইজ ইকুয়াল টু পি প্লাস কিউ ডিভাইডেড বাই 2, বা পি প্লাস কিউ ইজ ইকুয়াল টু 2a। আবার কি গুণোত্তরীয় মধ্যক অতএব g ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস আন্ডার রুট পি কিউ। তাই যদি হয় তাহলে এখান থেকে লিখতে পারি জি স্কোয়ার ইজ ইকুয়াল টু পি কিউ। জানি আমরা যে গুণোত্তরীয় মধ্যক প্লাসও হতে পারে মাইনাসও হতে পারে, তবে গুণোত্তরীয় মধ্যক তার দুই পাশে সেম চিহ্নের থাকতে হবে। গুণোত্তরীয় মধ্যকের পূর্বপদ এবং উত্তর পদ, পূর্বের পদ এবং পরের পদ অবশ্যই সেম চিহ্নের থাকতে হবে, নাহলে ইমাজিনারি বা কমপ্লেক্স নাম্বার আসবে। পি এবং কিউ একই চিহ্নের হতে হবে। তো জি স্কোয়ার ইজ ইকুয়াল টু পি কিউ। কি বলছে? পি আর কিউ ধনাত্মক, দুজনেই ধনাত্মক, আর পি এবং কিউ এর অসমান বলেছে, দুজনেই অসমান। তাই যদি হয় অতএব লিখতে পারি পি মাইনাস কিউ হোল স্কোয়ার গ্রেটার দেন 0। পারি কি? পি আর কিউ দুজনেই বাস্তব সংখ্যা, ইমাজিনারি নয়, কমপ্লেক্স নয়। দুজনেই অসমান, মানে বিয়োগফলটা শূন্য হবে না। তাহলে তাদের যদি বর্গ যদি করি তাহলে অবশ্যই গ্রেটার দেন 0। শূন্য তো হচ্ছে না, শূন্যর বর্গ করলে শূন্য হতো, তাই সমান দিলাম না। অলওয়েজ এটা গ্রেটার দেন 0, যেহেতু পি কিউ অসমান এবং বাস্তব সংখ্যা। তো এটার আমরা দুটো সূত্র লিখতে পারি। এটার আমরা দুটো সূত্র হয়, সাইন চেঞ্জের যে সূত্রটা আছে, পি প্লাস কিউ হোল স্কোয়ার মাইনাস 4পি কিউ গ্রেটার দেন 0। পি প্লাস কিউ এর মান কত? 2a। 2a হোল স্কোয়ার মাইনাস 4পি কিউ এর মান কত? পি কিউ এর মান জি স্কোয়ার, নেগেটিভ টেগেটিভ নেই, সব পজিটিভ হয়ে গেছে যেহেতু স্কোয়ার করেছি দুই দিকে। তাহলে জি স্কোয়ার গ্রেটার দেন 0, और 4a স্কোয়ার গ্রেটার দেন 4g স্কোয়ার, বা a গ্রেটার দেন g। 4 কাটলাম, বর্গমূল করলাম, প্লাসের সঙ্গে প্লাস নেব, মাইনাসের সঙ্গে মাইনাস নেব, তাহলে a গ্রেটার দেন g। প্রুভড। এবার কি বলেছে? মড g গ্রেটার দেন g স্কোয়ার বাই a। তো আমরা পেলাম a গ্রেটার দেন g। এবার জি দিয়ে উভয় দিকে যদি গুণ করি, জি বলতে জি মডকে দিয়ে গুণ করতে হবে, জি পজিটিভ নেগেটিভ হতে পারে। জি মড ইজ ইকুয়াল টু রুট ওভার পি কিউ। জি মড অনলি পজিটিভ মানটা শুধু নিচ্ছি, নেগেটিভ পজিটিভ নিচ্ছি না। তো জি মড দিয়ে যদি গুণ করি তাহলে এ into g mod greater than g into g mod। তাহলে a g mod greater than g আর g mod গুণ করলে g স্কোয়ার হয়, তাহলে g mod greater than g স্কোয়ার বাই a। g mod মানে মানটা শুধু, জি মড মানে মানটা শুধু, তাহলে জি আর জি মড গুণ করলে জি স্কোয়ারই হয়। জি স্কোয়ার যদি হয়, এখানে জি মড নিয়েছি, মানটা শুধু গ্রেটার দেন জি স্কোয়ার বাই এ।
আর যদি এটাকে ক্লিয়ার করতে হয় তো জি এর স্কোয়ার মানে পজিটিভ মান, এ ধনাত্মক বাস্তব সংখ্যা এ, তো এটাও পজিটিভ, এ সবসময় পজিটিভ, জি স্কোয়ার সবসময় পজিটিভ, তাহলে এখানে মড নিতে হবে। তো নেগেটিভ যদি হয় তাহলে এই চিহ্ন উল্টে যাবে, নেগেটিভ যদি হয় জি এর মানটা যদি নেগেটিভ নিই তাহলে উল্টে যাবে। তো এদিকে যেহেতু সব পজিটিভ আছে এদিকে ম্যাগনিটিউড নিব, মড নিব, তাহলে এই ফর্মুলাটা খাটবে, জি মড গ্রেটার দেন জি স্কোয়ার বাই এ। আশা করি বুঝতে পেরেছো। আজকের জন্য এই পর্যন্ত, থ্যাংক ইউ।